সরি সৃষ্টা, আমি ঠিক বুঝতে পারিনি যে তুমি পুরো ব্যাপারটা এইভাবে নেবে, আর তখন সিচুয়েশনটা এইভাবে। আমি তো বছরের পর বছর, যুগের পর যুগ এই একই সিচুয়েশন ফেস করছি, তা কি হবে দেবজিৎ? তুমি কি করতে চাইছো সৃষ্টা? দেখো, রাধা আমার জ্যাঠার মেয়ে, আমার জ্যাঠতো তো দিদি। ওর বিয়েতেই তোমার সাথে আমার কথা। এই বিয়েতে তোমার মত ছিল না। তুমি বিয়েটা করেছিলে তোমার বাবার কথা রাখার জন্যে, আর তুমি বুঝে গিয়েছিলে বিয়ের পরপরই যে এই মেয়েকে নিয়ে তুমি সমাজে বেরোতে পারবে না। ফুলসজ্জার রাতেই বুঝে গিয়েছিলে কত বড় সর্বনাশ ঘটে গেছে তোমার জীবনে। তখন তোমার সামনে আমি ছিলাম, আমিও বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম, তুমি আমাকে বিলেত যেতে হেল্প করলে। ওখানে থাকতে থাকতেই আমরা বুঝে গিয়েছিলাম যে উই আর মেড ফর ইচ আদার। তুমি ফিরে এসে ওকে ডিভোর্স করে সকলের মতে আমাকে জোর করে বিয়ে করলে। হ্যাঁ, আমার বাবা এতটাই রেগে গেছিলেন যে আমার পাওনা প্রপার্টি পুরোটাই ওর নামে করে দিলেন। হ্যাঁ, আরো পার্মানেন্টলি এখানে রয়ে গেল। একটা কথা ভেবে দেখো সৃষ্টা, ও হয়তো জোর করে এই বাড়িতে থেকে গেল, কিন্তু কোনোদিন এই বাড়ির লোকের আদর পেল না, কোনোদিন অন্দরমহলে ঢুকতে পারলো না, বাইরেই থেকে গেল। তাতে কি হয়েছে? বাইরের লোক ওর জন্য আরো বেশি করে। আমার থেকে ও বেশি অন্দরমহলের লোক। এটা ও মনে করছে, তার মানে তো তা নয়। তার মানে তাই দেবজিৎ, আমি মা হয়ে আমার ছেলে মেয়েকে আয়ত্তে আনতে পারছি না, এটা আমার হার নয়। আমি যদি জানতাম সারা জীবন নিজের এক্স ওয়াইফের সঙ্গে তোমায় থাকতে হবে, কোনোদিন কখনো তোমাকে বিয়ে করতাম না। আমি কি জানতাম মানুষ এতটাই নির্লজ্জ হতে পারে? চোখের সামনে দেখছে তার স্বামীর সংসার গড়ে উঠছে, স্বামীর ছেলে পুলে বড় হচ্ছে, তার সত্ত্বেও এই বাড়ির মাটি আঁকড়ে বসে থাকে। শোনো, আমি না এত কথা শুনতে চাইছি না, আমি তোমাকে একটা আলটিমেটাম দিচ্ছি। অনেক হয়েছে আর না। আলটিমেটাম? কিসের আলটিমেটাম? আলটিমেটাম এই যে এই পরিবেশে আমি আর থাকবো না। দরকার হলে ডিভোর্স দিয়ে আমি এক্ষুনি চলে যাব। এই একটা কথা আমি তোমার মুখ থেকে কোনোদিন শুনতে চাই না। তুমি জানো না আমার কাছে তোমার কি দাম? জানি না তো, একদম জানি না। এবার সময় এসছে তার প্রমাণ দেওয়ার। আমি এও জানি আমার পুকুলের বিয়ে হবে, সেই মেয়েটাকেও হাত করে নেবে, আর একটা অচেনা মেয়ের সামনে আমাকে নানাভাবে অসম্মানিত হতে হবে। আমার উপরে এইটুকু ভরসা করো শ্রেষ্ঠা। এতদিন তো তোমার উপরই ভরসা করেছি, তোমার কি মনে হয় না আমি একটু বেশি ভরসা করে ফেলেছি? এতটা ভরসা করা কি আমার ঠিক হয়েছে? আমাকে আর একটা সুযোগ দাও শ্রেষ্ঠা। দেখো, আমি তো বুঝতে পারিনি আমাদের বাড়িতে নানা সময় অনেকে আশ্রিতা থেকেছে। আমি ভেবেছিলাম ও ওইভাবে আশ্রিতা হয়ে থাকবে, আর যখন বুঝবে যে এখান থেকে কিছু পাওয়ার নেই তখন হয়তো চলে যাবে। কেউ তো আর ইট মাটির হাড়ি ধুয়ে জল খায় না। তাই তো খাচ্ছে দেখছি। একটা সুযোগ, আরেকটা চান্স দাও শ্রেষ্ঠা। এই একটা সুযোগ, এই একটা চান্স। রাধা আজ তার আগলে রাখা চাবির বোঝা, যা কখনো কাজ ছাড় করতো না, আজ না চাইতে আমাকে দিয়ে দিয়েছে। ও হয়তো মনে মনে জেনেছে ওর সময় হয়ে গেছে। এই চাবির কথাটাকে আমি শ্রেষ্ঠাকে বলবো? না, থাক, বলবো না। শ্রেষ্ঠা এমনিতেই রেগে আছে। তারপর আমার জীবনের এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র রাধা চোখ বুঝলে। কিন্তু রাধা এই বাড়িতে আর কোনোদিন থাকবে না, কোনোদিন হেঁটে চলে বেড়াবে না, দাপট দেখাবে না, এই কথাটা যেন ভাবা যাচ্ছে না। রাধা নেই এই কথা ভাবতে আমার খারাপ লাগছে কেন? এমন তো হওয়ার কথা না। যদি ফিরে না আসে
তাই যাবি খানা। রাধা আমার জীবনে শনি। রাধা না থাকলে আমার জীবনটা মসৃণ হয়ে যাবে, অথচ রাধা নেই এই কথাটা ভাবলে ভাবলে আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। রাধা তো আমার জীবনে কেউ না, কেউ না রাধা। তবু উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই গো, তাই কপালে হাত ঠুকিয়ে পেলাম করলাম। কোয়েল, কোয়েল, আমি কিন্তু এই তো। আর বাবা আমার হয়ে গেছে, বেশিক্ষণের সময় লাগবে না। দেখো দিদি ভাই, পুপুলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি তো, বলো একটু সেজে গুজে যাবো না? জাস্ট 2 মিনিট, আমি গয়নাগুলো পরে। ওহো, গয়নাগুলো তো সব ওপরে ওই ঘরে রেখে এসেছি। 2 মিনিট এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। এই দেখো কাণ্ড, এখনই এত সাজছে তো বিয়েতে কি করবে? সাজুক না, মন দিয়ে সাজুক, প্রাণ খুলে কথা বলো। কতদিন পর এ বাড়িতে কোনো চাপা অশান্তি নেই, ভাবতে পারো? তোমার মনে পড়ে শেষ কবে এ বাড়ির মানুষগুলো এরকম প্রাণ খুলে কথা বলেছে, সাজগোজ করেছে? আচ্ছা, পুপুলের আজকে ফেরার কথা ছিল, সবই শুনছিলাম। হ্যাঁ শুনলাম। আমি কি বললাম, তুমি শুনলে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো। বড় মামি হাসপাতালে পড়ে রয়েছে, আর এখনই সবার জন্য আর আনন্দের শেষ নেই। অথচ মানুষটা দেখো সবার জন্য কি না করে। আর এখন যেন এবারে লোকেদের মনের অবস্থাখানে এরকম হয়েছে, বড় মামি মরে গেলেই তাদের 16 কলা পূর্ণ হয়। আমার তো মনে হয় তুমি শুনেও শুনলে না। না, কি অদ্ভুত কথা। শুনেছি এবং ফিলও করছি যে অনেকদিন পরে এই বাড়িতে আলো বাতাস খেলছে। বলছিলাম কি, এই সুযোগ কিন্তু কিসের সুযোগ? যদি বেঁচে যায়, হসপিটাল থেকে এখানে নিয়ে আসবে না, সোজা বারাসাত পাঠিয়ে দাও। সঙ্গে ওই বাহকটা, চেলাটাকেও পাঠিয়ে দাও। কি যেন বলছে ছোট মামি বড় মামাকে, কিছু একটা বুদ্ধি দিচ্ছে, তাই এমন আস্তে আস্তে বলছে যে আমি শুনতে পেলুমনি। নিশ্চয়ই বড় মামিকে নিয়ে কোনো কথা। সাজিদ তো হাসপাতালেই পড়ে আছে দিবারাত্রি, বলছে এখন একটু ভালো আছে। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো না বড় মামি, তুমি না থাকলে যে আমার এক দণ্ডে এই বাড়িতে তিষ্ঠতে ইচ্ছে করেনি। চমকালে যে? চমকাবো কেন? অদ্ভুত কথা বলো তুমি আজকাল। তুমি ভুলে যাচ্ছ দেবজিৎ, আমার চোখ দুটো সব থেকে বেশি পাওয়ারফুল। চেষ্টা আমি চমকাইনি, আমি শুধু ভাবছিলাম যে যে কথাটা তুমি বললে সেটা কি করে সম্ভব। কারণ আমার ছেলেমেয়েরা মানবে না। তাছাড়া চাঁদও আছে, সে কি মানবে? কিছু একটা বলে দাও না, বলে দাও হাওয়া বদলের দরকার আছে। একবার বারাসাতে পাঠিয়ে দাও না, তারপর আমি দেখছি। আমার পুপুলের বিয়েটা ঠিক হয়ে যাক, মনে হচ্ছে এই সম্বন্ধটা ঠিক হয়ে যাবে। শাহানার কলিগের ভাইজি। দিদি ভাই, আমি রেডি। দেখো তো সব ঠিক আছে, ঠিকঠাক হয়েছে সাজটা? ও মা, তুমি না সাজলেও তোমার সুন্দর লাগে। কি যে বলো, তোমার কাছে আমি কিচ্ছু না দিদি ভাই। আচ্ছা, চাদর কি হলো? কোথায়? এই তো দাদা, হয়ে গেছে আমার, আমি রেডি। দেখেছো কাণ্ড দিদি ভাই? হ্যাঁ, মেয়ে দেখতে যাচ্ছে কিরকম বিচ্ছিরি ভাবে সেজে এসছে। তুমি একবার দেখো, কতবার করে আমি বললাম যে একটা শার্ট পরো, তা নয় রোজ যা পরে অফিসে যায় সেটাই পরে এসছে। অথচ কি দেখো, আলমারিতে গুচ্ছে নতুন শার্টে পোকা ধরছে। চন্দ্রজিৎ, ভাইপোর বিয়ে, একটু সাজতে পারতে নাকি? তোমারও মন খারাপ? বৌদি, দাদা একাই যা মঞ্জা দিয়েছে এটাই যথেষ্ট। তাছাড়া তুমি আছো, কোয়েল আছে, অসুবিধে কি? ও আরেকজনকে দেখছি না, শাহানা দেবী, তিনি কোথায়? তিনি সাজগোজ করে নামেননি এখনো? কোয়েল, তুমি তো চন্দ্রজিৎকে কিছুই বলনি দেখছি। এই সম্বন্ধটা এনেছে শাহানা, ওর এক কলিগের ভাইজি। ও তাকে নিয়ে সোজা তার দাদার বাড়ি চলে যাবে। আমরা এখন বেরোচ্ছি।